আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পড়ছিলাম এবং এটার ম্যাথস কেমন করে প্রবলেম সলভিং বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো এখন আরেকটা বিষয় পড়েছিলাম আমরা, যে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোড এগুলো যদি বড় ছোট হয় তাহলে এটা গ্রাফ কেমন হবে, কোন একটা ডাটা সেটের গ্রাফ দেখতে কেমন হবে সেই বিষয়ে আলোচনা আমরা করেছিলাম। কিন্তু এটা সম্ভবত আমি তোমাদের এই বই থেকে দেখিয়েছিলাম, মোস্ট প্রবাবলি লিন্ড মার্শালের বই থেকে। একটু বের করে তারপর দেখাচ্ছি, তারপর তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, the relative position of the mean, median and mode। যদি মিন মানে অ্যারিথমেটিক মিন বড় হলে কিংবা অ্যারিথমেটিক মিন ছোট হলে, বা মোড বড় হলে বা মোড ছোট হলে আমাদের গ্রাফের শেপ কেমন হবে। এই জিনিসটা ছিল কিসের জন্য? এটা ছিল সিমেট্রিকের জন্য। সিমেট্রিক মানে হচ্ছে, এটা হিস্টোগ্রাম মেইনলি। এটা হিস্টোগ্রাম থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা ডেটা সেটের গ্রাফিক্যাল শেপ কেমন হবে। ঠিক আছে, মোটামুটি এরকম একটা সিমেট্রিক ব্যাপার চলে আসবে আর কি। তো সেটাকে আমরা দেখো, মূলত যে জায়গাটাতে আমাদের বেশি থাকে, ফ্রিকোয়েন্সি বেশি থাকে, সেখানে হলো যে আমার ওই গ্রাফের হাইট ওই জায়গাটাতে বেশি থাকে। এগুলো হলো আমাদের সিমেট্রিক গ্রাফ। যে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, দেখো ভ্যালু হচ্ছে মোটামুটি সব সমান, সিমেট্রিক। আছে সিমেট্রিক কার্ভ। এটাকে বলা হয় জিরো স্কিউনেস। জিরো স্কিউনেস কথাটা মানে হচ্ছে স্কিউড না, স্কিউড মানে হচ্ছে সিমেট্রিক না, একটা একটার উল্টো আর কি। জাস্ট এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি, জাস্ট তোমাদের মনে করার জন্য আমি আবার জিনিসটা বলছি আর কি। তারপরে এই দেখো, এরকম যদি হয়, হিস্টোগ্রাম কেমন করে আঁকতে হয় তোমরা কিন্তু সবাই জানো। তো যদি এরকম হয় তাহলে কিন্তু এটা আমাদের গ্রাফিক্যাল শেপটা অনেকটা বুঝতে পারি যে আমাদের এই স্টাইলের হবে আর কি। এটা ঠিক আছে, এরকম কার্ভ আর কি, একবার একটা কার্ভ এঁকে নেবো আমরা। তো যখন এরকম দেখো এই টেইলটা, এই কার্ভের টেইলটা ডান দিকে বেশি, সে কারণে এটাকে আমরা বলি পজিটিভলি স্কিউড বা স্কিউড টু দ্য রাইট। মানে এটা সিমেট্রিক না, কোনো না কোনো একদিকে কম বেশি আছে, এটাকে আমরা পজিটিভলি স্কিউড বলি। আর যদি বাঁ দিকে বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি নেগেটিভলি স্কিউড। যে নিচের দিকে আছে দেখো, নেগেটিভলি স্কিউড, তো বাঁ দিকে বেশি হবে না। তো এটা আমাদের ছিল লাস্ট, একেবারে আমাদের আগের সপ্তাহে, মানে আমরা যেদিন লাস্ট ক্লাস পেয়েছিলাম সেই সময়ের সর্বশেষ টপিক এটাই আমরা পড়েছিলাম। সো দিস ইজ নেগেটিভলি স্কিউড। এক্ষেত্রে খেয়াল করে দেখো, মোড বড়, ঠিক আছে, কারণ এই যে এদিকে আমাদের সবচেয়ে উঁচু যে অংশটা, এই জায়গায় ফ্রিকোয়েন্সি বেশি। তারপর মিডিয়ান তো মাঝেই আছে, ঠিক আছে। এই যে এক্স অ্যাক্সিস এর যে ভ্যালুটা, এইগুলো এই ভ্যালুটা হচ্ছে গিয়া মিডিয়ান, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার মোড, এই ভ্যালুটা হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন। খেয়াল করে দেখো, অ্যারিথমেটিক মিন এখানে ছোট, এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস and this is y axis। এই বরাবর আমরা বসাই ফ্রিকোয়েন্সি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা বসাই যে ডাটা সেটটা মূলত থাকে আর কি, আমাদের যে ক্লাস ইন্টারভ্যাল গুলো থাকে সেগুলো। ঠিক আছে, এই পজিশন গুলো খেয়াল করলে বুঝতে পারবে যে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোডের পজিশন। ঠিক আছে, যেমন এখানে আবার দেখো মিন বড় ছিল পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে। এনিওয়ে, এই ছিল আমাদের অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোডের রিলেটিভ পজিশনের উপর বেস করে তাদের গ্রাফিকের কোনো একটা ডেটা সেটের গ্রাফিক্যাল শেপ কেমন হবে সেই বিষয়ে যে টপিকটা আমরা পড়েছিলাম সেটা। এখন আরেকটা জিনিস আমরা দেখব, গ্রাফ থেকে আরেকটা জিনিস বের করা যায়। তো এই যে আমরা এখানে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড ম্যাথমেটিক্যালি বের করেছিলাম, দেখো এই যে অঙ্ক দিয়ে বের করেছিলাম আমরা, ঠিক আছে, ফর্মুলা ইউজ করে। তারপরে এই যে নিচে মিডিয়ান ছিল, তারপর তারও নিচে ছিল মোড, এই যে নিচে মোড। এই সবই কিন্তু ছিল আসলে আমাদের দিয়ে আর কি, কি বলে, এই যে ফর্মুলা দিয়েছিল আর কি।
তো এই ফর্মুলা ছাড়াও আমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারবো, সেটা হচ্ছে গ্রাফ দিয়ে বের করতে পারবো আমরা এই মিডিয়ান আর মোড। ঠিক আছে, এই যে মিডিয়ান, এই যে মোড, এটা আমরা গ্রাফ দিয়ে বের করতে পারবো। কেমন করে? মিডিয়ান বের করার জন্য এবং মোড বের করার জন্য দুই ধরনের গ্রাফ আঁকতে হবে আমাদের। মোড বের করার জন্য প্রথমে হিস্টোগ্রাম আঁকতে হবে, একটু নোট করে রাখো সবাই। গ্রাফিক্যালি আমি যদি মোড বের করতে চাই, এই ফর্মুলা না, গ্রাফ এঁকে, তাহলে হিস্টোগ্রাম আঁকতে হবে। আর মিডিয়ানের জন্য আমাকে যেটা করতে হবে, মিডিয়ানের জন্য আমাকে আঁকতে হবে ওজাইভ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, তাহলে একটু দেখো তোমরা, আমি তোমাদের বই থেকেই দেখাই, তাহলে বুঝতে পারবে। তার আগে কিছু কিছু জিনিস তোমাদের একটু রিমাইন্ড করিয়ে দিই আমি আবার। যেমন মিডিয়ানের সংজ্ঞা আমরা কিন্তু এমনিতে বলেছিলাম, এই যে দেখো, the value which takes the middlemost position of an orderly arranged data set। যে একটা ডেটাসেটকে অর্ডারলি অ্যারেঞ্জ করার পর ঠিক মাঝখানে যে ভ্যালুটা অবস্থান করবে সেই হচ্ছে যে মিডিয়ান। আর হলো যে তোমার মোড হলো যে ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ অকারেন্স থাকবে, সেটাই হচ্ছে মোড। যে ভ্যালুটা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে সেটাই মোড। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা গ্রাফ থেকেও মোড মিডিয়ান বের করতে পারবো। তো গ্রাফের জন্য আমাদের মোডের জন্য আমাদের যে গ্রাফটা আঁকতে হবে সেটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম তো আমাদের মনে আছে নিশ্চয়ই, যে এরকম দেখতে, যেরকমটা আমি এখন তোমাদের শো করে রেখেছি। এই ডেটা সেটটার ছিল এই হিস্টোগ্রামের ডেটা সেট ছিল এটা। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা টেবিলের মতো, যে কোনো একটা অটোমোবাইল গ্রুপের তাদের কতটুকুলো গাড়ি সেল হয়েছে এবং সেগুলোর প্রফিট কেমন হয়েছে তার একটা ডেটা সেট। তো ইউজুয়ালি আমরা কিন্তু এইরকম, এই যে এই জিনিসগুলো এইভাবে লেখা থাকে আর কি আমাদের, যে 200 থেকে তোমার মনে করো হচ্ছে 600, এভাবে লিখি আর কি আমরা। ঠিক আছে, এরকম টান দিয়ে লিখি আমরা, এরকম আপ টু মুখে বলি হয়তো, কিন্তু লেখার সময় কিন্তু আমরা এরকম এই স্টাইলে লিখি আর কি। আমি যেহেতু বাইরে, তাই আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা, এনিওয়ে, এইভাবে লিখি আমরা ক্লাস ইন্টারভ্যাল গুলো। আর ডানে যেগুলো থাকে ওগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, দিস আর দ্য ফ্রিকোয়েন্সিস। ওকে, তো এই প্রফিট, এই যে ক্লাস ইন্টারভ্যাল যেটা আর কি, এইটা কিন্তু এক্স এক্সিসে, মানে মূল ডেটা কিন্তু সেট কিন্তু এটাই। ঠিক আছে, আমি তোমাদের দেখাতে পারি তাহলে বুঝতে পারবে, না হলে তোমাদের আবার একটা জিনিসের প্রবলেম হতে পারে, সেটা একটু দেখিয়ে আসি আমি তোমাদের। দেখো, মূল ডেটা সেট, দিস ইজ দ্য মেইন ডেটা সেট। এই ডেটা সেটটা কিসে আছে? উপরে টেবিল নাম লেখা আছে, দেখো, যে প্রফিট অন ভেহিকলস। ঠিক আছে, প্রফিট অন ভেহিকলস সোল্ড লাস্ট মান্থ, মানে প্রফিট ডেটা আর কি এটা। এনিওয়ে, এখন এই ডেটা সেটটারই আমাদের এই টেবিলের মাধ্যমে নিয়ে আসা হয়েছে এবং এই টেবিল থেকেই আমরা এই হিস্টোগ্রামটা পেয়েছি। এখন এই হিস্টোগ্রামটা কিভাবে আঁকবে তোমরা তো অলরেডি সবাই শিখেই গিয়েছো। এখান থেকে মোড পাবো কেমন করে, এটা হচ্ছে কথা। এখন মোড পাওয়ার উপায় হচ্ছে, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, তো মোড পাওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমে একটা হিস্টোগ্রাম আঁকবে যে ডাটা থাকবে সেই ডাটা থেকে আর কি। এবং তোমরা সবাই জানো যে এক্স এক্সিস যে কিভাবে ডিফাইন করতে হবে, সবই ঠিক করে নিতে হবে। যেমন এই এক্স এক্সিস হচ্ছে প্রফিট গুলো আর কি। ঠিক আছে, দেখো, এক্স এক্সিস হচ্ছে প্রফিট, যে ক্লাস ইন্টারভ্যাল যেগুলো ছিল আর কি সেগুলো। তারপর ওয়াই এক্সিস হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো। এখন এখান থেকে মোড পাবো কেমন করে? তারপর সবাই জানি যে সবচেয়ে উঁচু যেই বারটা আছে, এই সবচেয়ে উঁচু বারটাই কিন্তু যে গ্রুপের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, তার যে বার সেটাই। তো এবার আমি যে পদ্ধতিতে করব কাজটা, সেটা হচ্ছে, দেখো, সবচেয়ে উঁচু যে বারটা আছে তার লেফট কর্নার থেকে, একদম বাঁ দিকের কর্নার থেকে ডান দিকের অপর যে ইয়েটা শেষ হলো আর কি, মানে স্টার্ট হলো, সেই পর্যন্ত
সরি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আমার। কতটুকু শুনেছো? স্যার মোড কিভাবে বের করতে হবে সেটা বলা সরি। মোড কিভাবে বের করতে হবে সেটা হ্যাঁ, বলা সেটা ঠিক, মানে হিস্টোগ্রাম পর্যন্ত এইটুকু তো শুনেছো নাকি, যে হিস্টোগ্রাম আঁকতে হবে? জি স্যার এটা শুনুন। আচ্ছা, তো হিস্টোগ্রাম আঁকতে হবে এবং সর্বোচ্চ যেই পয়েন্টটা থাকে আর কি আমাদের, মানে সর্বোচ্চ যে বারটা থাকে সেটা কিন্তু আসলে হিস্টোগ্রামের এই যে সর্বোচ্চ বার হচ্ছে এটা, ঠিক আছে? এটা কিন্তু হিস্টোগ্রামের আমরা জানি যে ফ্রিকোয়েন্সি যার সবচেয়ে বেশি সেই পয়েন্টটা। তো এগুলো তো হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ওখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল গুলো, মানে মূল ডেটা সেটটা দেখো, এই যে প্রফিট এভাবে আছে আর কি। তো হিস্টোগ্রাম আঁকার জন্য আমরা টার্গেট করব সবচেয়ে উঁচু বারটাকে। তো সেখান থেকে, সরি, মোড বের করার জন্য সব হিস্টোগ্রামে সবচেয়ে উঁচু বারটা টার্গেট করব। তো কি করবো এখন, এই যে দেখো সবচেয়ে উঁচু বারের একদম লেফট কর্নার থেকে, একদম লেফট কর্নার থেকে রাইট যে বারটা প্রথম শুরু হলো, এর পরবর্তী তার স্টার্টিং পয়েন্ট পর্যন্ত একটা সরলরেখা টানো। আবার এটার রাইট কর্নার থেকে এর আগের বারটা, যে হিস্টোগ্রামের বারটা যেখানে শেষ হয়েছিল, সেখানে একটা সরলরেখা টানো। তো একটা একটা ইন্টারসেক্টিং, একটা ক্রসিং পয়েন্ট পেলাম না আমরা মাঝখানে? ঠিক আছে। জি স্যার। তো এই ক্রসিং পয়েন্টার থেকে আমরা একটা ইয়ে টানবো এখন, লম্ব আঁকবো এই ক্রসিং পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে। তো লম্বটা আঁকবো আমরা হচ্ছে ওই ইয়ে থেকে আর কি, ইয়ের উপর এক্স এক্সিস এর উপর লম্বটা আঁকবো এখান থেকে। এক্স এক্সিস এর উপর লম্ব যদি আমরা আঁকি, তাহলে দেখো এক্স এক্সিস উপর লম্ব আঁকার পর এটা আবার এক্স এক্সিস কে কোথাও না কোথাও সে ছেদ করছে, ইন্টারসেক্ট করছে। ওই ছেদ বিন্দুর যে মানটা, ইন্টারসেক্টিং পয়েন্টের, এই মানটাই হচ্ছে আমাদের মোড। ঠিক আছে, এক্স অক্ষের যে মানটা, এই যে এখানে যে মানটা, এর, দিস ইজ আওয়ার মোড। তো কারণ কি, এটা কেন মোড হবে? এটা কারণ এক্স এক্সিসে হচ্ছে আমার মূল ডাটা সেটটা, তাই। তো অ্যাপ্রক্সিমেটলি যা হয় সেটাই তোমরা লিখবে আর কি, যে আমরা লোকেট করছি যে মোডের অবস্থানটা কোথায় আর কি। ঠিক আছে, তো তোমরা লিখে নিবে যে মোডটা কি, কত কত আনুমানিক চোখে মনে হচ্ছে, চোখে দেখে কি মনে হচ্ছে, এটা মোট কত? 1900 মনে হচ্ছে আর কি, দেখে আর কি, চোখের আন্দাজে আর কি। ঠিক আছে, অনেকে ভুল করে করে কি জানো, অনেকে ভুল করে এই জায়গাটাকে বলে দেয় মোড। নো, তুমি যদি এই জায়গাকে মোড বলো, তাহলে কিন্তু একদম জিরো। ঠিক আছে, এইটাকে কখনোই মোড বলা যাবে না। ওই এক্স অক্ষের ওই বিন্দুটাই হচ্ছে, কারণ এটা তো একটা স্থানাঙ্ক, এর এক্স এবং ওয়াই এর দুটোর মানে আছে, আমার দরকার এক্স এর মানটা। ঠিক আছে, সো এই কাজ যদি করো, তাহলে কিন্তু একদম কাটা। মনে রাখবে লম্বা আঁকতে হবে তোমাকে ওখান থেকে। তো এইভাবে আমরা হিস্টোগ্রামের মাধ্যমে মোড বের করতে পারবো। হ্যাঁ, এবার আমরা দেখবো যে মিডিয়ান কিভাবে বের করে। মিডিয়ান বের করার প্রসেসটা হলো, ওজাই আঁকতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, সেটা আঁকতে হবে আর কি আমাদের। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, আঁকা কিন্তু শিখেছো যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন কিভাবে আঁকে। এরকম সেম ডেটা সেটটাই মনে করো, যেটা আমরা হিস্টোগ্রাম দেখলাম একটু আগে, ওই ডেটা সেট থেকেই আমরা প্রথমে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন আঁকবো। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হলে আমাকে কিন্তু, মানে ওজাইক যেটা, তো আমার ডেটা সেটের এই যে, এটা তো মূল ডেটা সেটটা আর কি আমাদের, এই পর্যন্ত তো থাকবেই আমাদের, দেয়া থাকবে আর কি। তো কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পর্যন্ত বের করতে হবে, এগুলো সব বের করতে হবে আর কি। ঠিক আছে, তারপর তোমরা প্রথমে, ঠিক আছে, মানে যেভাবে ওজাই আঁকে সেভাবে সেই পদ্ধতিতে এগোবে। সম্পূর্ণ গ্রাফটা আঁকার পর, এই যে নিচে দেখো গ্রাফটা আছে, দেখাচ্ছি আমি তোমাদের। এই হচ্ছে গ্রাফটা আমাদের। ওজাইভের কথা নিশ্চয়ই সবার মনে আছে, আশা করা যায়। তো এই গ্রাফ থেকে কার্ভটা তো মনে করো যে অনেকটা এই স্টাইলের কার্ভটা আর কি, এই ছিল আমাদের কার্ভটা। এনিওয়ে, তো মিডিয়ানের অবস্থানটা কোথায়? মিডিয়ানের অবস্থানটা হচ্ছে তোমাদের একটু আগে ডেফিনেশন থেকে আমি দেখিয়েছিলাম যে সবার মাঝখানে হচ্ছে মিডিয়ানটা।
এই যে ডেটা সেটটা যেটা এখানে দেখতে পাচ্ছ, এটার টোটাল অবজারভেশন ছিল 180টা। এই দেখো, টোটাল অবজারভেশন 180, ফ্রিকোয়েন্সি টোটালটা খেয়াল করে দেখো 180। ঠিক আছে, তারপরে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছে সেটাও 180 পর্যন্ত বের হয়েছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট। তাহলে অর্ধেক পজিশনটা কত? 180 এর অর্ধেক হচ্ছে 90। মানে 90তম পজিশনে যে থাকবে, 90th পজিশনে যে থাকবে সে হবে মিডিয়ান। মিডিয়ানের সংজ্ঞা অনুযায়ী আমরা এটাই জানি আর কি। তো এখন ওজাইবটা যে আমরা রাখলাম, এই ওজাইব থেকে আমি এখন কিভাবে মিডিয়ানটা বের করব? আমারটা বাঁকা হয়ে গেছে একটু, যে তোমার জাস্ট বুঝে নাও তোমরা কেমন করে ডাকে। তো 90 এর পজিশনটা হলো মোটামুটি ভাবে ধরে নাও যে এই যে এদিকে হচ্ছে 90, 90 অর্ধেক অবস্থান যেখানে আর কি। এখান থেকে আমরা যেটা করব, একটা স্ট্রেইট লাইন আঁকবো which is parallel to the x-axis. ঠিক আছে, and it will intersect the ogive somewhere. কোথাও না কোথাও সে ওজাইবকে সে ছেদ করবে। সেই ছেদ বিন্দু থেকে তুমি এবার একটা লম্ব টানো। ঠিক আছে, আমরা মোডে যেমন লম্ব টেনেছিলাম, এই ক্ষেত্রে আমরা লম্বই আঁকবো এক্স অ্যাক্সিস এর উপর। টানার পর সে এক্স অক্ষকে, এক্স অ্যাক্সিস কে যেখানে ছেদ করবে, ওই ছেদ বিন্দুটাই হচ্ছে তার মিডিয়ান। ঠিক আছে, ওই বিন্দুটাই হচ্ছে তার মিডিয়ান, দিস ওয়ান। খেয়াল করবে সবাই, দিস ইজ আওয়ার মিডিয়ান। এবং এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, যে মান তোমরা লিখবে যাই আসুক, ব্র্যাকেটে কিন্তু বলে দিও যে অ্যাপ্রক্সিমেটলি। মোডের ক্ষেত্রে বলবে যে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, কারণ এটা তো এক্সাক্ট তো আমি বলতে পারছি না জিনিসটা, চোখের আন্দাজে যা হয় আর কি, তা নেই আমি বলছি এটা আমার মিডিয়ান। এনিওয়ে, এবং ইউনিট লিখবে, যত যত আসে তত ডলার আর কি, যেহেতু এটা প্রফিটের ডাটা ছিল, ডলারটা মাস্ট লিখবে তোমরা। তাহলে বুঝতে পারবে যে মানে জিনিসটা ঠিক থাকে। তুমি ইউনিট না লিখলে কিন্তু আবার মার্কস কাটা যাবে। যাই হোক, এবার আমাকে তোমরা একটা জিনিস বলো তো, আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে এটা আঁকতে হবে। ওই এক্স অক্ষের সমান্তরালে রেখাটা আঁকার পর ছেদ বিন্দু থেকে লম্ব আঁকবে, লম্ব আঁকার পর এক্স অক্ষে যেখানে ছেদ করবে সেটাই মিডিয়ান। তো মোটামুটি গ্রাফিক্যালি কিভাবে বের করে মিডিয়ানের মোড সেটা আমরা দেখলাম। এখন আমাকে তোমরা জাস্ট একটু আমাকে বলো তো, তোমরা কি এই জিনিসটা পড়েছিলে? মানে আমি তোমাদের পড়িয়েছিলাম কিনা, এই জিওমেট্রিক মিন কখন ব্যবহৃত হয়, কোন ধরনের ডেটার জন্য, হারমোনিক মিন কোন ধরনের ডেটার জন্য, এটা কি পড়িয়েছিলাম? বলেছিলাম মনে হয় তোমাদের যে পার্সেন্টেজ যদি থাকে, রেশিও যদি থাকে, রেট যদি থাকে, তাহলে কোন কোন ধরনের ইউনিট থাকলে ডেটা সেটের কোন মেথডটা ফলো করব, বলেছিলাম না তোমাদের? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এই যে এই জিনিসগুলো কি বলেছিলাম না তোমাদের এই সেন্ট্রাল টেন্ডেন্সি পড়ানোর একদম শুরুর দিকে, যে কোন ধরনের ডেটার জন্য কোন মানে আমরা কোন মেথডটা ফলো করব আর কি। ডেটা যদি তোমার পার ইউনিট অফ সামথিং কিছু দেয়া থাকে, যেমন গতিবেগ, ঠিক আছে, মনে করো এরকম 5 কিলোমিটার/আওয়ার, এভাবে যদি বলা হয় আর কি, তুমি হাঁটছো, সেই হাঁটার গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার যদি হয়, তাহলে আমরা কোন ধরনের ইয়ে করবো আর কি। তারপর ডেটা যদি এরকম হয় যে কত পার্সেন্ট চেঞ্জ হলো আর কি, পার্সেন্টেজে থাকে, রেশিওতে থাকে, সাপোজ মেল ফিমেল রেশিও, অথবা তুমি মনে করো তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমরা কিন্তু মাটির গুণাগুণ বলো, বা ওই যে সিমেন্টের বুনট বলো, বা প্যাটার্ন অফ ফেলিউর বলো, কিংবা কতটুকু তার স্ট্রেংথ, মানে কম্প্রেসিভ স্ট্রেংথ, এগুলোতে তোমরা কিন্তু কোন উপাদান কই রেশিওতে থাকলে কেমন হয় সে ব্যাপারে কিছু না কিছু হলে তোমরা পড়ো। তো ওই যে রেশিও ডেটা গুলো থাকে, যে কোন উপাদান কি রেশিওতে থাকবে, সেগুলোর এভারেজটা কেমন হবে, এটা
কতটুকু থাকলে মানে এভারেজ যদি বের করতে হয় সেই সব ক্ষেত্রে কোন ধরনের ডেটা ফলো করব আমরা। তারপর তোমার পার্সেন্টেজে থাকলে কোন উপাদান কত পার্সেন্ট আছে, এই ধরনের ডাটা যদি থাকে তাহলে এভারেজ বের করার জন্য যে আমরা মানে মোট কথা হচ্ছে ইউনিটটা কিসে থাকবে, পার্সেন্টেজ, রেশিও, এরকম রেট আকারে থাকবে যে 5 কিলোমিটার/আওয়ার, মানে পার ইউনিট অফ সামথিং এভাবে থাকবে। তখন জিওমেট্রিক মিন ব্যবহার করব নাকি হারমোনিক মিন নাকি অ্যারিথমেটিক মিন, কোন মেথডটা ফলো করব, এই ব্যাপারে মনে হয় বলেছিলাম আমি, রাইট নাকি? মনে পড়ে কি তোমাদের? হ্যালো, জি স্যার। বলেছিলাম মনে হয়, অথবা তোমরা একটা কাজ করবে আর কি, সেন্ট্রাল টেন্ডেন্সির আমিও দেখে নেব ইনশাআল্লাহ যে কতটুকু কি পড়িয়েছিলাম, সেখান থেকে যদি কিছু বাদ পড়ে এই টাইপের জিনিস, না হয় নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা আবার এই ব্যাপারে একটু কথা বলবো। তো এখন আমি তোমাদের বলতে চাচ্ছি একটু অন্য বিষয়ে কথা আর কি। সেই টপিকের নাম হচ্ছে মেজার্স অফ ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন তো সবাই বুঝো, ভ্যারিয়েশন মানে হচ্ছে আহ মানে কোনো জিনিস একরকম না, ভ্যারি করছে, এক একবার এক এক রকম হচ্ছে আর কি, দ্যাটস দ্য ভ্যারিয়েশন। এবার আমরা যদি মেজার্স অফ ভ্যারিয়েশনের বিষয়ে একটু কথা বলতে চাই, মানে কি কি ধরনের ভ্যারিয়েশন মেজার মেজার করার প্রসেস আছে আর কি। তো এখানে দেখো আমি দুটো টাইপের কথা লিখেছি, অ্যাবসলিউট মেজার অ্যান্ড রিলেটিভ মেজার। তোমরা কিন্তু পড়েছো আগে কিছু না কিছু বাংলায়, গড় বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি, এই নামে পড়েছো না বাংলায়, বেদাঙ্ক জি স্যার। পড়েছো? হ্যাঁ, সেগুলো ছিল কিন্তু আসলে মেজার্স অফ ডিসপারশন বা মেজার্স অফ ভ্যারিয়েশন। যেমন আমি তোমাদের একটা জিনিস খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। ফর এক্সাম্পল, যেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষে, এটা মনে করো গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানের এখানে ধরো কতগুলো পার্টিসিপেন্টের স্কোর দিলাম আমি এখানে, মার্কস বা স্কোর। এরপর হলো স্কোর দিলাম, আর এদিকে দিলাম হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্টস। ঠিক আছে, নাম্বার অফ, একটু কষ্ট করে বুঝে নিও, নাম্বার অফ পার্টিসিপেন্টস। আচ্ছা, তোমরা নিজেরা একটু লিখে নিও আর কি, আমি একটু সংক্ষেপে লিখছি আর কি, পার্টিসিপেন্টস। এবার এখন মনে করো আমি যদি এইভাবে প্লট করি বিন্দুগুলো, প্লট করলে বুঝতে পারবো। আমি একটু দাগগুলো পড়ে যাচ্ছে, দাগগুলো আমি একটু মুছে দেই। দেখো এখানে আবারও দাগ পড়লো, হোয়াটএভার, দাগগুলো তুমি ওমিট করে শুধু বিন্দুগুলো খেয়াল করে দেখো। সেম জিনিসটাই আমি যদি আরেকটা গ্রুপের জন্য করি, তাহলে তাদের গ্রাফটা মনে করো এরকম করলো আর কি। এই দেখো, তাদের গ্রাফটা অনেকটা এই টাইপের হয়েছে। এখন এটা মনে করো গ্রুপ টু, দিস ইজ গ্রুপ টু। এখন এদের যে বিস্তৃতিটা খেয়াল করে দেখো, এই গ্রুপের বিস্তৃতিটা কিন্তু বেশ বড়, ঠিক আছে, মানে খুব বড় ভ্যালু তাদের আছে, খুব ছোট ভ্যালু কিন্তু তাদের আছে, ঠিক আছে। তো এখন অন্য যে গ্রুপটা আছে তাদের বিস্তৃতি খেয়াল করে দেখো, খুব বড় ভ্যালু নেই, খুব ছোট ভ্যালু নেই, তো মোটামুটি ক্লাস্টার্ড অবস্থায় আছে সবাই। তাহলে এখন তুমি কোন গ্রুপটাকে বলবে যে মোর কনসিস্টেন্ট, বেশি কনসিস্টেন্ট বা রেগুলার বেসিসে একই রকম বেটার ভালো কাজ করছে,
consistently কোন গ্রুপটাকে বলবে? কোনটাকে বলবে consistent? হ্যালো হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। কোন গ্রুপটাকে কনসিস্টেন্ট বলবে বেশি তোমরা? হ্যাঁ, গ্রুপ 2 কেই বলবে বেশি কনসিস্টেন্ট, কারণ হচ্ছে ওর ভ্যারিয়েশন কিন্তু কম হয়েছে। ইউজুয়ালি তোমরা মনে করো তোমরা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করছো, তো ডেটা কি একটাই নাও যখন টেস্ট করো, নাকি কয়েকটা স্যাম্পল নাও বিভিন্ন পয়েন্ট থেকে? ল্যাবে যে ওয়ার্কস গুলো করো তোমরা, স্যার কয়েকটা স্যাম্পল। হ্যাঁ, অথবা ফেইলিউর প্যাটার্ন যদি ফলো করো, সেটাও তো কয়েকটা স্যাম্পল নাও তোমরা, তারপর মনে বেস্ট ফিট করো, এই তো। আচ্ছা, বেস্ট ফিট না করে মনে করো তুমি ভ্যারিয়েশন বের করতে যাচ্ছ, যে হয়তো সমানভাবে সবকিছু মিক্সচার হয়নি, এক এক পয়েন্টে এক এক রকম সামান্য ভেরিয়েশন হয়েছে, খুবই সামান্য দেখতে পাচ্ছ। কিন্তু মনে করো কোনো একটা গ্রুপ, কোনো একটা, ফর এক্সাম্পল তুমি উদাহরণস্বরূপ বলছি, ক্রাউন সিমেন্টের স্যাম্পলও তোমার কাছে দেওয়া আছে, শাহ সিমেন্টের স্যাম্পলও তোমাকে দেওয়া আছে। এখন তুমি ক্রাউন সিমেন্টের যে স্যাম্পল দেওয়া আছে সেখান থেকে তুমি কয়েকটা ডেটা নাও, তারপর শাহ সিমেন্টের যে স্যাম্পল আছে সেখান থেকে তুমি কয়েকটা ডেটা নাও, নিয়ে তুমি ভ্যারিয়েশন চেক করো। উদাহরণস্বরূপ এই গ্রুপ 1 হচ্ছে তোমার ক্রাউন সিমেন্ট, গ্রুপ 2 হচ্ছে শাহ সিমেন্ট, এর রেজাল্ট গুলো তুমি পেয়েছো ফর এক্সাম্পল ইয়ে থেকে আর কি, 8-10টা করে তুমি স্যাম্পল ডেটা নিয়েছো। তো ভ্যারিয়েশন দেখা গেল তোমার হওয়ার একটা টেন্ডেন্সি ক্রাউন সিমেন্টে, শাহ সিমেন্টে একটু কম আছে। তো এখন তুমি কোনটা তুমি সাজেস্ট করবে ইউজ করার জন্য? কিন্তু কিন্তু ক্রাউন সিমেন্টে খুব ভালোটাও আছে, আবার একটু নিচের দিকেও পাওয়া গিয়েছে। আর বাট শাহ সিমেন্টে মনে করো যে খুব বেশিও না, আবার খুব কমের দিকেও পাওয়া যায়নি, বাট ভেরিয়েশন আছে অল্প অল্প আর কি। এখন তুমি কোনটা সাজেস্ট করবে ইউজ করার জন্য? হুম, এটা মনে করো ক্রাউন সিমেন্টের রেজাল্ট, আর এটা মনে করো শাহ সিমেন্টের রেজাল্ট। শাহ সিমেন্ট সাজেস্ট করবো। ডেফিনেটলি, কারণ তারা ভ্যারিয়েশন হওয়ার টেন্ডেন্সি কম দেখাচ্ছে আর কি। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা কি করবো, তোমার যে মেজার্স অফ ডিসপারশন বা ভ্যারিয়েশন যেটাই বলি না কেন, আমরা বের করব স্ট্যাটিস্টিক্যালি, বের করে তারপর দেখবো যে কার মধ্যে ভ্যারিয়েশন হওয়ার বা ডিসপার্সড হওয়ার পরিমাণটা বেশি। তো যার মধ্যে পরিমাণটা বেশি হয় আমরা কিন্তু তাকে একটু কনফিউশনে পড়ে যাবে আর কি, যে কারণ তুমি খুব ভালোটাও পেতে পারো, খুব খারাপটাও পেতে পারো, বাট যেটার মধ্যে ভ্যারিয়েশন কম হয়, হয়তো এক্সট্রিম ভালোটাও তুমি পাবে না, সে গ্যারান্টি দেওয়া হবে না, কিন্তু তুমি যে মোটামুটি কনসিস্টেন্ট একটা কিছু পাচ্ছ, তুমি জানো যে হ্যাঁ এটাই হতে যাচ্ছে, এই ব্যাপারে নিশ্চিত হতে পারে। ইউজুয়ালি তোমরা যখন, ফর এক্সাম্পল তুমি ল্যাপটপ কিনতে গেলে একটা, ধরো উদাহরণস্বরূপ বললাম আর কি, তুমি একটু তুমি তোমার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করলে যে আচ্ছা কোন ল্যাপটপটা কিনা যায়, এই ব্র্যান্ডটা কেমন, সে বললো এটা তো খুব ভালো, দারুণ কাজ পেয়েছি। সেম জিনিসটাই আরেকজন বললো যে আমি খুবই হতাশ। তো তুমি দুজনের কাছ থেকে দুই রকম কথা শুনলে, তৃতীয় জনকে জিজ্ঞেস করলে বললে হ্যাঁ চলে, এরকম বললো। তুমি 3 রকম কথা শুনতে পাচ্ছ। অন্য একটা ব্র্যান্ডের ব্যাপারে তুমি 4-5 জনকে জিজ্ঞেস করলে, তারা বললে হ্যাঁ খুব ভালো না, বাট কাজ চলে যাচ্ছে মোটামুটি। মোটামুটি 3-4 জন এরকম কথাই বললো অন্য একটা ব্র্যান্ডের ব্যাপারে। এখন তুমি কোনটা চুজ করবে? স্বাভাবিকভাবেই তুমি যেটাতে কনফিউজড হয়ে যাচ্ছ, এক একজনের কাছে এক কথা শুনে, খুব ভালো শুনতে পাচ্ছ, খুব খারাপও শুনতে পাচ্ছ, তুমি কিন্তু ওটার দিকে এগোবে না, তোমার ভিতরে একটা কনফিউশন কাজ করবে যে না এটা কিনলে কি জানি কি হয়। বাট যদি তুমি অন নেভার্স ভালো বুঝতে পারছো, মানে রিপোর্ট পাচ্ছ, রিভিউজ পাচ্ছ, সেটা কিন্তু তুমি চাইলেই তোমার মনে হবে যে না এটাই কিনে ফেলো। এই যে বিষয়টা মানে রিলায়েবিলিটি, এই রিলায়েবিলিটি বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারি এই মেজার্স অফ ভ্যারিয়েশনের মাধ্যমে। ডেটা সেটের ভেতরে
মাধ্যমে যে ভ্যারিয়েশনটা থাকে কম বা বেশি হলে সেখান থেকে আমরা রিলায়েবিলিটি বিষয়টা বের করে নিয়ে আসতে পারি। তো এই জিনিসগুলো আমরা স্ট্যাটিস্টিক্স কিভাবে বের করতে পারি সেটাই হচ্ছে মেজার্স অফ ডিসপারশন বা মেজার্স অফ ভ্যারিয়েশনের বিষয়টা। দুটো মেথড আছে, অ্যাবসলিউট মেজার এবং রিলেটিভ মেজার। তো অ্যাবসলিউট মেজার এবং রিলেটিভ মেজারের এই অ্যাবসলিউট মেজার আবার 4 রকমের আছে। তোমরা পড়েছো, বাংলায় পড়েছো আর কি, গড় বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি এই নামে পড়েছো। এখন ওটা ইংলিশে দেখো, সাথে আরো দুই একটা এক্সট্রা জিনিস। এবং এই প্রত্যেকটা অ্যাবসলিউট মেজারের তার নিজ নিজ রিলেটিভ মেজারও আছে। ঠিক আছে, দেখো সেম নামগুলোই উপরে আছে, শুধু একটা কথা বাড়তি আছে, সেই বাড়তি কথাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ। ঠিক আছে, এই কোএফিসিয়েন্ট অফ কথাটা বাড়তি আর কি আমাদের এখানে। Well, দেখো এখানেও কিন্তু রেঞ্জ ছিল, এখানেও রেঞ্জ আছে, কিন্তু কোএফিসিয়েন্ট অফ কথাটা অতিরিক্ত আছে আর কি। পরে দেখো মিন ডেভিয়েশন, শুধু এটা দেখবে তোমরা, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন 3 রকম হতে পারে, অ্যাবাউট মিডিয়ানের জন্য হতে পারে, মোডের জন্য হতে পারে, শুধু মিনটাই দেখো তোমরা। তারপর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, যেটা এখানে ছিল আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন। সবচেয়ে বেশি যেটা জরুরি, তুমি যদি 100 জনকে জিজ্ঞেস করো, সে 100 জনই বলবে যে সে এই ভ্যারিয়েশন বের করার জন্য এটা ব্যবহার করেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমরা এটা বাংলায় পড়েছিলে আদর্শ বিচ্যুতি নামে। This is standard deviation, and worldwide this is the most popular one to measure the variation. আচ্ছা, এবং এটার সাথে সাথে নিচে দেখো এটার করেসপন্ডিং যে মেজারটা আছে, রিলেটিভ মেজার সিভি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এই যে নিচে, এই যে এটা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, যেটা এই নামেই সবচেয়ে বেশি পরিচিত এটা। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটার ফর্মুলাগুলো দেখার চেষ্টা করব, তো এবং ম্যাথস প্রবলেম কিভাবে সলভ করে। আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ সো মাচ।